দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অনেক দেরিই আছে, কিন্তু তার আগে এই নির্বাচন নিয়ে ব্যাপক আলাপ আলোচনা শুরু হয়েছে, যেহেতু ফেব্রুয়ারির দিকে নতুন নির্বাচন কমিশন গঠনের একটি বিষয় সামনে আছে। কিন্তু আওয়ামী লীগের দিক থেকে তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, জাতীয় পার্টি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, কিন্তু বিএনপির দিক থেকে বলা হচ্ছে যে তারা বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাবে না। ফলে এখন নির্বাচন কমিশন পুনর্গঠন এইসব বিষয়গুলো রাজনীতিতে বেশ আলোচনার জন্ম দিচ্ছে। আমরা আজ গণতন্ত্রেও এই বিষয়ে আলোচনা করব। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে রয়েছে আমাদের আমন্ত্রিত অতিথি, গণফোরাম নেতা এবং সংবিধানের অন্যতম প্রণেতা অধ্যাপক ডক্টর আবু সাঈদ, রয়েছেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান জনাব কাজী ফিরোজ রশিদ এমপি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য জনাব অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। অধ্যাপক ডক্টর আবু সাঈদ, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি যে বেশ কয়েকটি নির্বাচনের আগেই এই বিষয়টি দেখা গেল যে নির্বাচন সামনে এলেই এক ধরনের সাংবিধানিক সংকট তৈরি হচ্ছে বা করা হচ্ছে বা এ নিয়ে আলোচনা করা হচ্ছে। কি বলবেন আপনি? দেখেন, এখানে যেভাবে নির্বাচন কমিটি গঠন করার জন্য সার্চ কমিটি হয়েছে, প্রথমে যদি আমি বলি 118 অনুচ্ছেদের সঙ্গে এটা সাংঘর্ষিক। সেখানে আইনের কথা বলা আছে। বাংলাদেশ অনেক এগিয়ে গেছে, এটা কেউ অস্বীকার করবে না, নানা দিক থেকে নানাভাবে। কিন্তু এই একটি জায়গায় এসে আমরা 50 বছর ভিতরে এই আইনটা করতে পারলাম। কেন করতে পারেনি? এই ব্যর্থতা রাজনীতিবিদদের তো বটেই, দলগুলোর তো বটেই, এবং সুশীল সমাজ থেকে আরম্ভ করে সমগ্র জনগণের বটে। কারণ আমরা যখন সংবিধান রচনা করেছিলাম 11 অনুচ্ছেদে পরিষ্কার করেছিলাম সেটা কি, নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি হবে, জনগণের অংশগ্রহণের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত হবে। আর জনগণ হলো কি, ক্ষমতার মালিক, এদেশের মালিক জনগণ। এখন নির্বাচনের মাধ্যমে, ভোটাধিকারের মাধ্যমে জনগণ তার প্রতিনিধি নির্বাচন করে, ভোট প্রয়োগ করে। প্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তারাই অবদান রাখবেন এবং প্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনা করবেন, এটাই সংবিধান সম্মত। এখন ঘটনা হলো এই যে যে সংবিধানের আলোকে আইনের মাধ্যমে যেখানে নির্বাচন কমিশন গঠন করার কথা ছিল, সেটা না হয়ে প্রথমেই আমি বলবো, জোর দিয়েই বলবো, সংবিধানের সাথে সাংঘর্ষিক একটা বিষয় সার্চ কমিটি, সেটা নিয়ে আসা হবে। এই সার্চ কমিটির বিষয়টা সবাই জানেন, আমি খুব বেশি বলবো না, তবে একটু বলি। সেটা হলো এই, বর্তমান প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব, তার আগে জিল্লুর রহমান সাহেব, প্রেসিডেন্ট প্রত্যেকটি যেসব দলগুলো, রাজনৈতিক দলগুলো আপনার নির্বাচন কমিশনের অন্তর্ভুক্ত আছে, লিপিবদ্ধ আছে, সেখান থেকে প্রত্যেকটি দলের থেকে ডেকে আলোচনা করে 5 জন করে প্রতিনিধি দেন। আব্দুল হামিদ সাহেব 31টি দলকে ডেকেছেন, 5 জন করে নিয়েছিলেন, এবং তাদের ভিতর থেকে সার্চ কমিটি গঠনের বিষয়টি চূড়ান্ত হয় এবং নির্বাচন কমিশনে 10 জন নাম সুপারিশ করে প্রেসিডেন্টের কাছে পাঠানো হয়। এখন ঘটনা হলো এই যে দলীয় রাজনীতির লোকদের ডেকে তাদের সাথে বসে আপনার নিরপেক্ষ নির্বাচন কিংবা স্বাধীন একটা নির্বাচন, কলুষমুক্ত একটা নির্বাচন দলীয় দৃষ্টিকোণের বাইরে কি করে করবেন? এটা তো সম্ভব নয়। প্রথমে তো দলীয় দৃষ্টিকোণ থেকে যারা সাইকোফ্যান, তারাই তো নির্বাচন কমিশনে গিয়ে, প্রধান নির্বাচন কমিশন এবং অনধিক আরো 4 জন, তারা কমিশনার হয়ে বসেন। প্রথমে এই একটা জায়গায় আমি বলবো সংবিধানের সাথে সংঘর্ষে। 2 নম্বর হলো প্রেসিডেন্ট, যে নির্বাচন কমিশন বলা আছে, প্রেসিডেন্ট, প্রধান নির্বাচন কমিশন, অনধিক 4 জন নির্বাচন কমিশন তিনি গঠন করবেন, নির্বাচন কমিশন গঠন করবেন, প্রধান নির্বাচন কমিশন সহ। এই যে গঠন করবেন, সেখানে আবার 48-এর তিনি আছে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা ছাড়া, কিংবা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করলেন কি না করলেন সেটা বড় কথা নয়, আলটিমেটলি
প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই এই নির্বাচন কমিশন গঠন করা হয়। তাহলে দুই দিক থেকে আমরা দেখতে পাচ্ছি সংবিধানের আলোকে যে এই সার্চ কমিটির মাধ্যমে যে নির্বাচন কমিশন গঠন হচ্ছে এ কোনো ক্রমেই জনগণের অভিপ্রায়ের প্রতিফলন নয় এবং এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক। সেজন্য আমরা এটাও লক্ষ্য করব যে এক সময় এটা হুদা সাহেব যিনি প্রধান নির্বাচন কমিশন ছিলেন তিনি কিন্তু আইন করার জন্য ড্রাফট করেছিলেন। ড্রাফট করে সেই কমিটির ভিতরে ব্রিগেডিয়ার জেনারেল শাকর সাহেব ছিলেন, তিনিও বলেছেন সেই ড্রাফট আইন মন্ত্রণালয়ে জমা দেওয়া আছে। আইন মন্ত্রণালয়ে ওই যে জমা দেওয়া আছে আজ থেকে ধরেন 7-10 বছর আগে, ওখানে অমনি পড়ে আছে। 50 বছরের ভিতরে আমরা আইন করতে পারলাম না। ভালো হোক মন্দ হোক, নেপাল এক আইন করেছে। নেপালের কিন্তু নির্বাচন কমিশন গঠন করার জন্য তার সংবিধানে তার সাথে সাথে আইনের ধারাগুলো উল্লেখ করছে 245, 247। এই অনুচ্ছেদগুলো দেখবো কোন ফরমেশনে কিভাবে তারা নির্বাচন কমিশন গঠন করে। আমরা যদি পাকিস্তানের দিকেও তাকাই তাহলে দেখবো সেখানে কিন্তু সেই সংবিধানে রাষ্ট্রপতি নিয়োগ দিবেন, কিন্তু নিয়োগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী, বিরোধী দল নেত্রী, স্পিকার, প্রধান বিচারপতি এদেরকে নিয়ে এবং অন্যান্য বেশ কিছু লোক নিয়ে তিনি মতামত নেবেন এবং তিনি সরাসরি নিয়োগ দান করবেন। একটা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার কোনো প্রশ্ন নেই। ভারতের ব্যাপার তো সর্বতভাবে আমরা সবাই যে জানি, ভারতের নির্বাচন এমন একটা সিস্টেমে গেছে যে নির্বাচনকালীন সময়ে সমস্ত অফিসারকে আরম্ভ করে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিটি মানুষ, কর্মচারী, প্রজাতন্ত্রের কর্মচারী, তারা নিরপেক্ষভাবে কাজ করেন। এটাই হয়েছে। ইদানিংকালে কিছু কিছু ব্যত্যয় ঘটেছে, প্রশ্ন এসেছে, কিন্তু সেখানে সে অবস্থা আছে। জি, বাংলাদেশে এমন হয় না? কোনটা? বাংলাদেশে প্রতিনিয়ত তো ব্যত্যয় ঘটছে। এই জন্য আমাদের মনে আছে কিনা জানি না, 2020 সনে 42 জন নাগরিক তারা কিন্তু নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনাস্থা এনে তারা কিন্তু প্রেসিডেন্ট বরাবর একটা জুডিশিয়াল কাউন্সিল গঠনের মাধ্যমে তাদের জবাবদিহিতার ভিতরে নিয়ে আসতে চেয়েছে। প্রেসিডেন্ট সেখানে কর্ণপাত করেন। আবার 2021 সনেও এই নির্বাচন কমিশন সম্পর্কে অনুরূপ অভিযোগ প্রেসিডেন্টের কাছে আছে এবং মহামান্য প্রেসিডেন্ট সেটা সযত্নে তার কাছে রেখেছেন, এখন পর্যন্ত হয়নি। ফিরোজ ভাই একটা কথা বলেন, ফিরোজ ভাই একটা কথা বলেন যে আইন করলে নিজের পায়ে নিজে কুড়াল মারবে, কিয়ামত পর্যন্ত এই আইন হবে না। কেন হবে না? আমি আপনার কাছে জনাব অধ্যাপক ডক্টর আবু সাঈদ, আপনার কাছে আমি বিস্তারিত আরো শুনবো। জনাব কাজী ফিরোজ রশিদ এমপির কাছে একটু যাই। কি অবস্থা, জাতীয় পার্টি কি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে? ধন্যবাদ। হ্যাঁ, জাতীয় পার্টি একটি নির্বাচনমুখী দল। আমরা সবসময় নির্বাচনের প্রস্তুতি থাকে আমাদের। একটি নির্বাচনের পরপরই আবার আমরা পরবর্তী নির্বাচনের দিকে আমাদের নজর থাকে এবং কোথায় নির্বাচনে ভুল ভ্রান্তি হচ্ছিল, কোথায় কোন ক্যান্ডিডেটকে দিলে ভালো করতো, আমাদের কোন ক্যান্ডিডেটকে আর একটু বেশি সুযোগ সুবিধা দিলে ভালো করতে পারতো, এসব কিছু আমাদের থাকে। আমরা এটা মূল্যায়ন করি এবং পরবর্তী নির্বাচনের জন্য আমরা সবসময় আমাদের একটা আগ্রহ থাকে। এখন আমাদের নির্বাচনে এখন 2 বছর আছে। আমরা এখন থেকে আমাদের জোর প্রস্তুতি চলছে। ইতিমধ্যে আমরা 300 আসনে মোটামুটি ক্যান্ডিডেট রেখে দিচ্ছি। এরপরে আমরা আবার দেখবো যেখানে যাচাই বাছাই করে আরো শর্ট করবো। তারপরে ভবিষ্যতে যদি কারোর সাথে আমাদের ঐক্যবদ্ধ নির্বাচন করতে হয় সেখানে আমাদের কি বার্গেনিং হবে, এই সব কিছু নিয়ে কিন্তু আমরা আমাদের চিন্তা ভাবনার মধ্যে থাকে। আমার সামনে যারা বসা আছেন দুজনই আমার অত্যন্ত আপন ঘনিষ্ঠ লোক। অধ্যাপক আবু সাঈদ ভাই আছেন, ডক্টর মিজানুর রহমান সাহেব আছেন, দুজনেই। আবু সাঈদ ভাই বলছেন হচ্ছে সংবিধানের কথা, এটা হলো, কিন্তু বাস্তবতা তো ভিন্ন। আপনারা রাষ্ট্রীয় ক্ষমতা ছিলেন, এই সরকারের মন্ত্রী ছিলেন,
আর গণতন্ত্রের পূর্ব শর্ত হচ্ছে একটি নির্বাচন, যেটা নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার হবে, এবং সরকার হচ্ছে আরেকটি সরকার ধারাবাহিকতা। নির্বাচিত একটি সরকার আরেকটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যাবে। মাঝখানে যদি অনির্বাচিত কোনো সরকার আসে তাহলে এটা কিন্তু গণতন্ত্রের ধারাবাহিকতা থাকে না, যেটা আমাদের দেশে অনেকবার হয়েছে। আমরা সবসময় কিন্তু ওই যে তত্ত্বাবধায়ক যাদের এনে বসাই, তো তাদের উপরে আমাদের কোনো আস্থা থাকে না। হয়তো যে যেতে তার আস্থা থাকে। আমরা যারা বারবার নির্বাচনে হেরে গেছি এবং আমরা তত্ত্বাবধায়ক সরকার প্রধানও নির্বাচনের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, শাহাবুদ্দিন সাহেব, আরো যদি একটু হাবিবুর রহমান সাহেব আমাদের একটা রেডিও টেলিভিশন বক্তৃতা করতে দেয় নাই। জাতীয় পার্টি তখনও তৃতীয় বৃহত্তম দল, দিলীপ বড় সাহেব দিয়েছেন, মেনু সাহেব দিয়েছেন, আর কারোর নাম বলে লাভ নাই, সবাই দিয়েছেন, কিন্তু জাতীয় পার্টিকে দেন নাই। অথবা আমরা আমাদের কিন্তু তিক্ত অভিজ্ঞতা। আমরা মনে করি যে নির্বাচনের সময় এই যে সাইদ ভাই যেটা বলছেন যে নির্বাচন কমিশনের অধীনে প্রজাতন্ত্রের কর্মচারীরা চলে আসবেন, সংবিধানের কথা, এবং সেইভাবে হবে। আমাদের দেশের নির্বাচনের কোনো আইন করা হয় না এই যাবৎ। আমরাও রাষ্ট্রীয় ক্ষমতা ছিলাম 9 বছর, বিএনপি ছিল 3 বার, আওয়ামী লীগ এই টানা মানে 4 বার আছে রাষ্ট্রীয় ক্ষমতায়, কেউ করে নাই। এবং এইটা করা তো সোজা না। এইটা করতে গেলে যে বাধাগুলো আসবে, প্রথম বাধা হলো যে আমরা কাউকে বিশ্বাস করতেছি না, একে অপরের প্রতি আমাদের কোনো আস্থা নেই। আস্থার জায়গাটা আমরা হারিয়ে ফেলছি। অতএব সেইখানে কিন্তু মুশকিলটা, যদি আস্থার জায়গায় না হারাতো তাহলে, যেমন আমেরিকাতে নির্বাচন হয়ে গেল, ট্রাম্প সাহেব হেরে গেলেন, কিন্তু দাঙ্গা হাঙ্গামা হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু এটা নিয়ে কিন্তু ওই পর্যন্ত। আমাদের দেশে তা না। একটি দল যদি মনে করে যে নির্বাচনে ওই দল আসলে আমার কোনো অস্তিত্ব থাকবে না, তাহলে তারা কেন এমন একটি আইন করবে যে আইনে এমন কোন লোকের কাছে ক্ষমতা দিলাম যে তারা তাদের যে ইচ্ছা মতো যাইছে তাই করলো। আরেকটি কথা হলো যে এই যে মাঝপথে যে এই যে আমরা যে আইনটা করলাম, যে পঞ্চদশ সংশোধনী যে উঠিয়ে দিছে যে আমাদের একটা নিরপেক্ষ নির্দলীয় লোক, নিরপেক্ষ বা নির্দলীয় বলতে কোনো মানুষ নেই। প্রত্যেকটা মানুষই ভোট দেয় এবং একটি দলকে দেয়। তার ড্রয়িং রুমের কথা বললে বিচারপতিদের কথা বোঝা যায় যে তারা কোন দল করেন, কিন্তু হুজুরের সাথে কথা বললে বোঝা যায়। আবার যখন নসিহত করেন তখন কিন্তু একদম সবাই আমরা সমানভাবে আমরা দেখি। তো সেইখানে এখানে কিন্তু নিরপেক্ষ কোনো লোক নেই। আমরা যে লোকগুলোকে বসাবো নির্বাচনের সময়, তারা একটি নির্বাচন করে দিয়া তারপর কিন্তু তাদের এখন কাজ নেই, তারা দেশের বাইরে চলে গেল। আমি কার বিরুদ্ধে অভিযোগ করবো? অথবা একটা সরকার যদি, এই সরকার যদি নির্বাচনের সময় থাকে, তারা যদি নির্বাচন কারচুপি করে আন্দোলন করা যায়, তাদেরকে বলে তোমরা আমাদের এই করছো, তার মধ্যে তীব্র আন্দোলন করা যায়। কিন্তু আমরা ওই যদি ফখরুদ্দিনের মধ্যে আন্দোলন এখানে করে করবো কি? তারা তো এখন চলে গেছে বিদেশে, তাদের অস্তিত্ব নাই, তাদের খুঁজে পাওয়া যাবে না। এই ধরনের অস্তিত্বহীনতার সাথে অদৃশ্য একটি শক্তির সাথে আমরা কিন্তু লড়াই করতে পারবো না। সেজন্য আমরা বলি যে একটি সরকারের ধারাবাহিকতা হচ্ছে আরেকটি নির্বাচিত সরকার, একটি সরকার আসবে একটি সরকার চলে যাবে, এইটাই আমাদের হওয়া উচিত। সংবিধান অনেক কিছু আছে, সেই সংবিধান নিয়ে আমরা সোজা পথে কেউ আজ পর্যন্ত চলে নেই। জি, আপনার কাছে আমি আবারও আসবো। অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, একটি রাজনৈতিক দলের অপর রাজনৈতিক দলের প্রতি আস্থা নেই, যার প্রভাব নির্বাচনে পড়ছে, এটি জনাব কাজী ফিরোজ রশিদ বলছেন, কি বলবেন আপনি? ধন্যবাদ। আমার যে দুজন শ্রদ্ধেয় আলোচক অধ্যাপক আবু সাঈদ এবং ডক্টর ভাই, ওনাদের দীর্ঘ অভিজ্ঞতা, একজন সংবিধান প্রণয়ন মুক্তিযুদ্ধের সংগঠন, এরা দুইজনেই মুক্তিযুদ্ধের অন্যতম নেতৃত্বদানকারী যে নাগরিক যারা আছে বা নেতা যারা আছে তাদের ভিতরে। প্রশ্নটা তো স্বাভাবিক যে আমাদের সংবিধানে 50 বছরে তো আমরা এই জিনিসটা আইন করার কথা সেটা করতে পারি, কিন্তু যেটা অধ্যাপক আবু সাঈদ বললেন, ওনার যে ভাষাটা, এটাকে যদি আমি এভাবে বলি, সাংঘর্ষিক না বলে আমরা বরং যদি বলি আসলে সংবিধানে এরকম সার্চ কমিটির কথাটা নাই, কারণ সংবিধানে আমাদের সার্চ কমিটির বিষয়টা নাই। কিন্তু এটা এমন না যে আমরা সংবিধানে নাই। আমাদের যেমন তত্ত্বাবধায়ক সরকার, এটাও সংবিধানে ছিল না, কিন্তু আমরা একাধিকবার তত্ত্বাবধায়ক সরকার করছি, যেটা পরবর্তী পর্যায়ে ত্রয়োদশ সংশোধনী যখন বাতিল করা হয় তখন বলা হয়েছিল একেবারে সম্পূর্ণ অবৈধ এবং
অবশ্যই অবৈধ এই তত্ত্বাবধায়ক সরকার। তো যার কারণে আগে যখন কিছু সংবিধানে এই ধরনের বিধান ছিল না, তা আমরা করে ফেলছি, কিন্তু সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ রায়ের পরে এটা কিন্তু আরেকটা জটিলতার মধ্যে ঢুকছে। এই ধরনের যেটা ভাই বললো যে আমাদের আলোচনা কি এখন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক একটা সরকার নিয়ে আলোচনা করব না নির্বাচন কমিশন নিয়ে? নির্বাচনের বা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মূল স্টেক হোল্ডার হচ্ছে রাজনৈতিক দল। তো এখানে দুইটা বড় রাজনৈতিক দল, জাতীয় পার্টি এবং গণফোরাম, আমাদের গতবার 18 ইলেকশনের যে জোট হয়েছিল, জোটের শীর্ষ নেতৃত্বে ছিল গণফোরামের নেতৃত্ব। তো এর বাইরেও কিন্তু আমাদের যে মাঠে যে বড় শক্তিশালী দল সেটা হচ্ছে বিএনপি, অস্বীকার করা যাবে। তো সেই দলটা তো এই নির্বাচন কমিশন নিয়ে কোনো আলোচনা বা নির্বাচন কমিশনের গঠন নিয়ে কোনো একটা কোনো গঠনমূলক আলোচনা করতেই রাজি। তারা তো হচ্ছে যে সরকার চলে যাবে তারপরে ঠিক করে, তো সেই আলোচনা তাহলে অন্যদিকে চলে গেল। আমি যেটা বলছিলাম, দেখেন প্রসঙ্গক্রমে আমাদের সাইদ ভাই আশেপাশের দেশের সংবিধানের কথা বলছেন, বা নেপালের নির্বাচন কমিশনের প্রক্রিয়া, পাকিস্তানের কথা বলছেন। পাকিস্তানে যে কত আজব জিনিস থাকতে পারে। পাকিস্তানের সংবিধান, প্রথম সংবিধান ৬৫-১ বলা আছে যারা এমপি হবে তাদেরকে সাদিক ও আমিন হইতে হবে। সাদিক মানে হচ্ছে সৎ, আমিন মানে হচ্ছে ন্যায়নিষ্ঠ, মানে এরকম। অথবা একবারে সংবিধানের প্রথম লাইনে লেখা ছিল, যেহেতু এই বিশ্বব্রহ্মাণ্ড আল্লাহ তাআলার সৃষ্টি এবং বিশ্বব্রহ্মাণ্ড আল্লাহ তাআলা পরিচালনা করেন, আমরা তাহার প্রতিনিধি হিসাবে কাজ করিতেছি। এটা পাকিস্তানের সংবিধানে শুরুটাই হয়েছিল এবার। তো পাকিস্তানের এটা রেফারেন্সটা আমাদের দরকার নেই। আরেকটা যেটা হচ্ছে যে মানুষ আসলে ধরেন ভারতের নির্বাচন কমিশন বা নির্বাচন নিয়ে এখন যতটা কথাবার্তা শোনা যাচ্ছে, কিন্তু এর আগে সেশন নামে যিনি ছিলেন, তো দেখা গেল অত্যন্ত দৃঢ়তার সাথে নির্বাচন পরিচালনা করেছেন, কিন্তু ওনার রাজনৈতিক যে বিশ্বাস এইটা কিন্তু সুস্পষ্ট হয়। ইলেকশন কমিশনের যখন শেষ করেন তখন কিন্তু বিজেপিতে যোগ দেন, বিজেপিতে যোগ দিয়ে বিজেপির নেতায় পরিণত হন। আমাদের দেশেও বিচারপতি এরকম দেখা গেছে নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার পরবর্তী পর্যায়ে জামাত শিবিরের অন্যতম মুখপাত্র হিসাবে তাদের ওয়াজ মাহফিল এবং সিরাত সম্মেলন সবকিছুতে তার অংশ। এটা কিন্তু আমরা দেখছি। আসলে সমস্যাটা ওখানটাই। আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে যদি এই পরমত সহিষ্ণুতা এবং আলাপ আলোচনার একটা সংস্কৃতি থাকতো এবং কনসিয়াসনেসে আসার, সবাই মিলে কাজ করার একটা যদি পরম্পরা আমাদের থাকতো, যেটা আর কোনোদিনই সম্ভব না। 2004 সালের 21 আগস্টের গ্রেনেড হামলার পরে এটা রিকনসিলিয়েশন যেটা, এটা হওয়া অত্যন্ত দূরী হয়। এখানে আরো অনেক কাজ বাকি আছে, যেগুলো না হলে এটা করতে পারবেন। তো যার কারণে এখন এই মুহূর্তে যদি আপনি একটা নির্বাচন কমিশন গঠন আইন করতে যান, আমি বিরোধীদের সাথে একমত, এটা কোনোভাবেই আপনি করতে পারবেন। এর আগে কি হতো, এই যে এই সাদেক অথবা আজিজ যারা 1,20,00,000 ভুয়া ভোট তৈরি করছিল, ইভেন যার কথা অত প্রশংসার সাথে আমরা বলি, কেন বলা হয় এটি শামসুল হুদা কমিশন। এই শামসুল হুদা কমিশন কিভাবে বিএনপিটাকে, মূল বিএনপিকে বাদ দিয়ে আর একটা ছোট বিএনপিকে রেজিস্ট্রেশন দেওয়ার জন্য তৎপরতা চালিয়েছিল, মূল বিএনপিকে বাদ দিয়ে ধানের শীষটা ওই আরেকটা বিএনপি করছিল, এটাকে দেওয়ার জন্য সমস্ত আয়োজন সম্পন্ন করছিল, সেটাও কিন্তু আমাদের জানা আছে। এই জন্য এই যে তত্ত্বাবধায়ক সরকার অথবা পরবর্তী পর্যায়ে নির্বাচন কমিশন যেগুলো ভালো বলে আমরা কথা বলি, সেগুলো আসলে কোনোটাই মানে সমালোচনার ঊর্ধ্বে না। এনে নির্বাচন কমিশনারদেরকে ডেকে এনে বঙ্গভবনে চা খাওয়ানো হতো এবং বলতো চা খান এবং পদত্যাগ করে যান, নাইলে কি হবে বোঝেন। এইভাবেও কিন্তু আমরা দেখছি আমরা সেই জিনিস। তার চেয়ে বরং এই যে সার্চ কমিটি, এটা আইনে নাই, কিন্তু যখন সব দলের সাথে আলোচনা করে বঙ্গভবন থেকে মহামান্য রাষ্ট্রপতি যখন একটা প্রজ্ঞাপন জারি করেন, সেটা আমি আমাদের আইনমন্ত্রী আরিসুলের কাছাকাছি বলবো, এটা আইন না হলেও আইনের খুব কাছাকাছি একটা জিনিস। মহামান্য রাষ্ট্রপতি যখন একটা প্রজ্ঞাপন বঙ্গবন্ধু জারি করে, এটা সংবিধান আইন বলতে পারেন, তবে আইনের খুব কাছাকাছি একটা জিনিস। এখন এইটাকেই যদি আমরা কি ত্রুটি বিচ্যুতি এর মধ্যে ছিল, এর মধ্যে আর কি ধরনের পরিচালিত করা যায়, যেমন সাইড ভাই যেটা বললেন যে মহামান্য রাষ্ট্রপতি এদিকে সার্চ কমিটি গঠন করবেন, আবার আরেক ধারায় বলা আছে মাননীয় প্রধানমন্ত্রী পরামর্শ ছাড়া কোনো কিছু করতে পারবেন না। এইসব জায়গাতে কোথাও যদি সার দেওয়ার বিষয় থাকে, কোনো জায়গায় যদি আলোচনার বিষয় থাকে, সমঝোতার বিষয় থাকে, সেখানটাই আলোচনা করতে হবে। আর মূল আলোচনাটা হওয়া উচিত আমাদের 26
কনস্টিটিউশনাল যে আমাদের ধারা আছে সেখানে হচ্ছে নির্বাচনকালীন সময়ে একটা ছোট সরকার হবে, ক্ষমতার দিক থেকে, আয়তনের দিক থেকে, কার্যকরিতার দিক থেকে, আর একটা বিগ কমিশন হবে যারা দেশের সমস্ত প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করবে, এবং এটা এত শক্তিশালী হবে মানুষকে এই মানে আপনি যত চেষ্টাই করেন ইলেকশন, কিন্তু আবার আপনাকে এই ডিসি, এসপি, টিএনও, ইউএনও এদের দিয়ে করাতে হবে। নির্বাচন কমিশন পুরো জনবল নিয়ে দেশের সব নির্বাচন করার মতো সক্ষমতা পৃথিবীর কোনো দেশে নাই, সবসময় তারা প্রশাসনের উপর নির্ভর করে। তাহলে এই লোকগুলোকে দিয়ে যখন আপনি কাজ করাবেন, এই লোকগুলোকে তাদের যে দায়িত্ব এবং কর্তব্য, আমি প্রত্যেকদিন এই কথাটা বলি, দায়িত্ব আর কর্তব্যের মধ্যে পার্থক্য হচ্ছে দায়িত্ব অনেক সময় আপনি যদি পালন নাও করেন এটা নিয়ে আপনাকে ভৎসনা করা, ওখানে বলা আছে আমাদের সংবিধানের 126 বলা আছে ডিউটিস সম্পর্কে একেবারে অবশ্য পালনীয় কর্তব্য, যেটা পালন না করলে শাস্তিযোগ্য অপরাধ। সেখানটাতে যদি আমরা জোর দিই, নির্বাচন চলাকালীন সময়ে কোনো বিচ্যুতি হলে সেটার জন্য ইউনো বদল করা, এই করা, ডিমোশন, শাস্তি দেওয়া, এগুলো কিন্তু আছে। কিন্তু এটা যদি হয় নির্বাচন চলাকালীন সময়ে না শুধু, যে কোনো সময় যদি পরবর্তী পর্যায়ে নির্বাচন পরেও যদি তাদের কোনো নৈতিক স্খলন বা নির্বাচনে এই কাজগুলো যেভাবে করার কথা ছিল তার ব্যর্থ করে থাকে, সেই লোকটাকে ডেকে এনে শাস্তি দেওয়ার ক্ষমতা কিন্তু আপনি যদি সংযুক্ত করে দেন 126-এ, তাইলে কিন্তু অনেক কাজ হয়। কারণ আমাদের এখানে যত কথাই আমরা বলি না কেন, নির্বাচন কমিশনকে প্রত্যেকদিন এই কথা বলতে আর ভালো লাগছে না। আমরা এইবার বোধ বেশি আগেই শুরু করে দিলাম, প্রত্যেক বছর মাস 6 মাস বা 8 মাস আগে শুরু করি, এবার 2.5 বছর আগে শুরু করে দিলাম আমরা এই আলোচনাগুলো, এই টক শো গুলো। আমি অন্তত আপনাদের এই নিউজ 20 করে 250-এর মতন টক শো করছি শুধু এইগুলো নিয়ে। তো সেই জন্য এগুলো আর বলতে ভালো লাগতেছে না, কারণ আমরা একটা বিরতি নেই অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, একটা বিরতি নেই, বিরতি থেকে ফিরে এসে আরো বিশ্লেষণ আছে। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত, আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। জনাব অধ্যাপক ডক্টর আবু সাঈদ, তাহলে সমাধান কোথায়? এমন আলোচনা কি নির্বাচন কমিশন নিয়ে হতেই থাকবে? দেখেন, সমাধানের জন্য আলোচনা করতে হবে। আলোচনা করলেই আলোচনার ভিতর থেকে সমাধান বেরিয়ে আসবে। সমাধান যে করা সম্ভব এটা আমার কাছে প্রতীয়মান হয় যে যেমনটি যে আইনটি দেওয়া হয়েছিল আইন মন্ত্রণালয়ের কাছে এবং নির্বাচন কমিশনের আইন মন্ত্রণালয়ের অধীনে কিন্তু কাজ করে। সে আইন মন্ত্রী ওইটা যদি একটু দেখে শুনে রাষ্ট্রপতির কাছে দেন, হ্যাঁ সময় নেই, বলবে সময় নেই, ঠিক আছে সময় নেই, রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারে এবং এটা দেওয়ার আগে সাধারণ প্রকাশ করে ভালো মন্দ আলোচনা করে রাষ্ট্রপতি তখন যদি সিদ্ধান্ত নিতে পারেন তার আলোকে আইন করার ব্যাপারে, আমার মনে হয় এটা ভালো হবে। 1 নম্বর। 2 নম্বর, যে রাজনৈতিক দলগুলো রাষ্ট্রপতি ডাকেন তারা যে 5 জন করে নাম দিয়ে আসেন, এই 5 জনের নাম সাধারণে প্রকাশ করতে হবে। প্রকাশ করে তাদের ভালো মন্দ গুণাবলী, ব্যর্থতা, দক্ষতা, যোগ্যতা এবং দৃঢ়তা এবং সক্ষমতা, এগুলো কত কি আছে, এগুলো চুলচেরা বিশ্লেষণ জনসাধারণের সামনে ছেড়ে দিতে হবে। এবং তখন কিন্তু মানুষের সামনে একটা স্বচ্ছতা আসবে, একটা জবাবদিহিতা আসবে। তার ভিতর থেকে আলোচনার ভিত্তিতে, এই গণশুনানির ভিত্তিতে মোটামুটি যে নামগুলো গ্রহণযোগ্য হবে রাষ্ট্রপতি সেগুলো গ্রহণ করে যদি সেটাই নির্বাচন কমিশন গঠন করতে সক্ষম হন, তাহলে কিন্তু অনেকটা
সংকট সমস্যা কেটে যাবে। আর একটা আমি বলতে চাই যেটা কোন জিনিসই কিন্তু আস্থা অনাস্থার ব্যাপার নয়। সব ব্যাপারে সবারই আস্থা থাকবে এমনটা না। পৃথিবীতে এ পর্যন্ত কেউ কোনো ব্যাপারেই ঐক্যমত হয়েছে কিংবা সব মানুষই ঐক্যমত হয়েছে এমনটি কিন্তু না। কিন্তু আইন যখন করা হয় সেটা অনুরাগ বা বিরাগ, আস্থা অনাস্থার বিষয় না। সেটা সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ হলে মান্য করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব, কর্তব্য। এর সাথে সাথে আর একটা বিষয় আমি তুলি, কারণ আমি জানি সময় নাই, এটি বোধহয় সম্ভবত আমার শেষ সময়, সেজন্য একটু টাইম দেবেন। নির্বাচন কমিশনকে শক্তিশালী করলেই কিন্তু হবে না। নির্বাচন কিন্তু শক্তিশালী হলেই নিরপেক্ষ হবে, সুষ্ঠু হবে এমনটি না। নির্বাচনের সময় নির্বাচনকালীন যে সরকার থাকবে তার উপর কিন্তু অনেকটা নির্ভর করে। সেই নির্বাচনকালীন সরকার কিভাবে হতে পারে সেটাও কিন্তু আলোচনা আসা দরকার, বিচার করা দরকার, বিশ্লেষণ করা দরকার, এবং যাতে জনমত প্রতিফলিত হয় এই বিষয়টা সবার নজরে আনা দরকার। এখানে আমি বলতে চাই প্রাসঙ্গিকভাবে যে নির্বাচনের সময় প্রায় 12 লক্ষ কর্মকর্তা কর্মচারী থেকে আরম্ভ করে পুলিশ কনস্টেবল দিয়ে নানা কিছু লাগে। এত বিশাল বাহিনীকে পরিচালনা করা দক্ষ, যোগ্য, মেরুদণ্ড আজকে যেমন সৈয়দ বোরহান করে রেখেছে, নির্বাচন কমিশনের জন্য একটা মেরুদণ্ড চাই। এই মেরুদণ্ড শক্ত মানুষ খুঁজে বের করতে হবে। কারণ নির্বাচনের সময় দেখা যায় ডিসি কিংবা রিটার্নিং অফিসার, ইউনো, এরাই হর্তাকর্তা হয়ে বসে এবং যাকে ইচ্ছা তাকে গ্রেপ্তার করতে পারে। এটা চলবে না। কি করতে হবে? রিটার্নিং অফিসার অথবা নির্বাচন কমিশন থেকে দায়িত্বপ্রাপ্ত তাদের নিজস্ব রিটার্নিং অফিসার প্রতি জেলায় যে আসে, প্রতি জেলায় নির্বাচন কমিশনার, জেলা নির্বাচন কর্মকর্তা আছেন। সেই জেলা নির্বাচন কর্মকর্তার সুপারিশ ছাড়া পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারবে না। আর একটা আছে প্রিজাইডিং অফিসার। এরা কারা হয়? শিক্ষক, ব্যাংক কর্মকর্তা, কর্মচারী। আমি শেষ করে দেবো। বিচারিক আচ্ছা গ্রেফতার করতে পারবে না। হ্যাঁ, আচ্ছা, সেটা হলো প্রিজাইডিং অফিসার। এরা কারা হয়? শিক্ষক, ব্যাংক কর্মকর্তা। এরা সরকারি ব্যাংক কর্মকর্তা, তারা সরকারি চাকরি করে। আর শিক্ষক নিরীহ, তারা ওই একদিনের জন্য সারা জীবনের ঝুঁকি এবং ঝামেলা নিতে চায় না। সেটা যা হয়ে যাক। হ্যাঁ, এরকম একটা মনোভাব নিয়ে তা কাজ হয়। তারপরে আমি আরেকটা কথা, আমাদের হাতে আর সময় নেই, সবচেয়ে বড় কথা হলো যে নির্বাচনের সময় আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে আমার অভিজ্ঞতা বলে, বহু ভালো অফিসার পুলিশ বাহিনীর ভিতরে আছে। তারপরে এসপি বলেন, ওসি বলেন, এরা দৃশ্যমান শক্তি হিসেবে আবির্ভূত হয়। গত নির্বাচনে আমার গাড়ি 18 কি 18 বার ভেঙেছে। অধ্যাপক ডক্টর আবু সাঈদ, আমাদের হাতে আর সময় নেই, এই শেষ করে দেবো আমি। সেই জন্য এটা আস্থা বিশ্বাসের বিষয় নিয়ে আমাদের এগোতে হবে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। জনাব কাজী ফিরোজ রশিদ এমপি, জনাব প্রফেসর আবু সাঈদ রাষ্ট্রপতিকে উদ্যোগ নেওয়ার কথা বলছেন, আপনার কি মত? রাষ্ট্রপতি সবসময় উদ্যোগ নেন, যেটা সাইদ ভাই বলছেন আমি একমত। রাষ্ট্রপতি তো সমস্ত রাজনৈতিক দলকেই ডাকবেন, তার ভিত্তিতে উনি একটি নির্বাচন কমিশন গঠন করেন। তখন উনি ডাকতেছেন। দেখেন, আমাদের দুর্ভাগ্য এটা যে যারা কখনো এই যে সুশীল সমাজ যে বিবৃতি দেয়, কতজন, কখনো আপনারা 40 জন, 45 জন, 60 জন, 80 জন, এরা কিন্তু ইলেকশন করে না এবং অনেকে ভোট দিতেও যান না ওই দিন। আমি জানা মতে, আমি তো ভোট করি, এরা যায় না, বসে বসে টেলিভিশন দেখে। তারা কিন্তু সবচেয়ে বেশি সত্যের ইলেকশন নিয়ে। আর আমরা যারা মাঠে মধ্যে, আমি একটু আগে আসছি, পাঞ্জাবি খুলতে পারি নাই, আমাদের 68টা পূজা হবে, তাদেরকে সব দেখে সামাল দিয়ে এই আসলাম সকাল থেকে এই পর্যন্ত। এই এখনো করোনার ভয় যায়নি। তা আমরা কিন্তু এটা নিয়ে এত কথা বলি না, যত সুশীল সমাজ কথা বলে।
যখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে আপনারা প্রধান বিচারপতি শাহাবুদ্দিনকে 3 দলীয় ঐক্য জোটের মতামতের ভিত্তিতে রাষ্ট্রপতি বানাইলেন, যিনি একদম সম্পূর্ণ নিরপেক্ষ ছিলেন, তখন এই আইনটি করেন না কেন? ইজিলি উনি একটা তো করে যেতে পারতেন, আইন করে যেতে পারতেন রাষ্ট্রপতি, তারপর সেটা পরে সংসদে পাশ করলে আপনি ধরতে পারতেন। অর্থাৎ কেউ এখানে বসে আশ্রয় করে নাই। এখন আমরা যে এটা করি নাই সেটা আবার এই সরকারকে আমি চাপ দেবো যে আপনি করেন, সেটা যে আপনি করেন না কেন, আমি তখন কি বলবো? বিএনপি করে যে আইন নেই আপনারা করলেন না কেন? আপনার 3 বছর ছিলেন, আমরা 9 বছর ছিলাম। এই সরকারকে আমি কাকে বলবো বলেন? এই জন্য এইটা আমি একটা হিসেবে বলছি, সাইদ ভাই বলছেন যে এইটা আসলে হবার নেই আইন, যে হবার না তাই নিয়ে এই 2 বছর কথা বললে লাভ নাই। এই অবস্থাকেই আমাদের কথা বলতে হবে। সাইদ ভাই ভালো জানেন 70 সালে উনি যে নির্বাচন করে জিতেছেন, একদম ইয়ং, অল্প বয়সে সংবিধানে উনি সাইন করেছেন, তখন কিসের উপরে ছিল? এখানে ক্ষমতা ছিল, রাষ্ট্রীয় ক্ষমতা কি কেউ ছিল? আমরা কোন প্রশাসনের পক্ষে ছিল? নির্বাচন কমিশন কে ছিল? উনি জানতেন না, কিন্তু জনগণ পক্ষে ছিল। জনগণের আসল ক্ষমতা উৎস যারা সাইদ ভাই বলছেন, জনগণ যদি পক্ষে না থাকে, আপনি আইন করেন, যাই করেন, নির্বাচন কমিশন নিজের বানান, সবকিছু করলেন, আজ উনি জনগণ যে ভোট জাগিতে বেশি হয়ে যাবে। সেজন্য জনগণের আস্থা নিয়ে নির্বাচনে আসতে হবে, এই মুদ্রা কথা। বেশি কথা করে লাভ নাই। এখন বিজেপি বলবেন উনি সব ঠিকঠাক করছেন। আমার এইটাই কথা যে এইটা আমাদের কাছে লাভ নাই। কতগুলো তত্ত্বাবধায়ক সরকার, নির্দলীয় সরকার এসে গেল, তারা এইটা হাত দেয় নাই। তারা যদি বলতো এই করে আইন করে গেলাম, একটা গেজেটও করে যেত, প্রজ্ঞাপন জারি করে যেত, এইটা আমরা সংসদে কিন্তু পরবর্তী সময় 5টা গুলো আমাদের ধরতে পারতেন। তারাও হাত দেয় নাই। এখানে এমন একটি জ্বালা। এখন এই সরকারকে এই মুহূর্তে আমরা কি চাপ দেবো বলেন? অথবা এটা হবার না। নির্বাচনে জনগণকে সংবদ্ধ করে নির্বাচনে নামলে যে কেউ জয়লাভ করতে পারে। জনগণ তো কারো কাছে জিম্মি না। জনগণ হয়তো কিছু রাজনৈতিক দলের কাছে কারো 30%, কারো 35%, কিন্তু গোটা জনগণ যদি একদিকে নেমে যায়, তখন আর ওই পার্সেন্টেজ দিয়ে কাজ হয় না। 70 সালে হয়েছে, সাইদ ভাই নির্বাচন করছেন, পরবর্তী সময় করছেন, বারবার নির্বাচিত হয়েছেন জনগণের সাথে নিয়ে। জনগণের সাথে না থাকলে যত নির্বাচন কমিশন নিজের আপন ভক্তিবুদ্ধিকে বানাইলাম, ও আমার কোনো কাজ করতে পারবে না যদি ওই কন্ট্রোলটা না থাকে সেন্টারে আমার উপর। জনগণ যদি সেন্টারে সামনে ভোটটা দেয়, নির্বাচন কমিশন করার কিছু থাকে না। জি, অনেক ধন্যবাদ আপনাকে। অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, তাহলে আইন হলেই কি সব ঠিকঠাক হয়ে যাবে? না, ধন্যবাদ। আমি তো মনে হয় সাহিত্যের আলোচনাটা খুবই কনস্ট্রাকটিভ। দেখেন, ওরেও যা বলছেন ওই সার্চ কমিটি ব্যাপারটাই আসছে, এবং সার্চ কমিটিতে যে নামগুলো আসবে সেখানে আমরা তো কমিশন দেবো 4-5 জনকে দিয়ে, কিন্তু সার্চ কমিটি থেকে যদি 15-20 জনের নাম আসে, সবার নাম আগে পাবলিশ করে দিলে, আমি জানি না, অবশ্য ফিরোজ ভাই এটা ভিন্ন পোষণ করবেন, ওনার ধারণা হচ্ছে এটা কেমন পর্যন্ত সমস্যার সমাধান হবে না। তবে এটা প্রক্রিয়া হিসাবে একটা বিবেচনা করতে পারে যে সবাই নাম পাবলিশ করে দিল, তারপরে মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে, টেলিভিশনে বিতর্ক হওয়ার পরে এর থেকে অন্তত কম সমালোচনার 4-5 জন। আপনি দেখেন, আবার ফিরোজ ভাই, মানে আমি যেটা বলি, এই পুরো ব্যাপারটার মধ্যে মূল স্টেক হোল্ডার কিন্তু রাজনৈতিক দল। বাইরের থেকে সিভিল সোসাইটি, সব গণতান্ত্রিক দেশে কিছুটা কিছু ভূমিকা রাখবে, কিন্তু রাজনৈতিক দলকে যদি আপনি অগ্রাহ্য করেন, সিভিল সোসাইটি যে অবদান সেটা কিন্তু তখন আর মানে ইয়ে থাকবে না, মানে আফোল্ড করা যাবে। আর সিভিল সোসাইটির সমস্যা হচ্ছে, দেখেন, এই যারা সাইদ ভাই যে 54 জনের কথা বলছেন, এই একই 54 জনের প্রায় অন্তত 34 জন ছিল 2006 সালের 20 মার্চ হোটেল শেরাটনে সৎপথ নিখোঁজের যে কনফারেন্স হয়, সেখানে এরাই কিন্তু, এই লোকগুলোই 2006 সালের 20 মার্চ শেরাটনে জড়ো হয়েছিল। পরবর্তী পর্যায়ে ওই যে 11 জানুয়ারি ইনস্টামের যে দল গঠন হলো, ওই প্রক্রিয়াটা কিন্তু এই লোকগুলোই কিন্তু ইনভলভ ছিল। কিন্তু সেজন্য আমি বলতেছি, সিভিল সোসাইটি নিয়েও আপনি দেখবেন যে সমালোচনা হবে। সিভিল সোসাইটি যা ভূমিকা রাখবে, সেখানেও সিভিল সোসাইটির মধ্যে একেবারে শার্পলি ডিভাইডেড। আর যাদের কথা বলছেন 54 জন, মাঝে মধ্যে 42 জন, এরাও কিন্তু ওই সেই 2006 সালের শেরাটনের অধিকাংশ অংশীদার। কিন্তু সেজন্য আমি বলবো, যেটা সাইদ ভাই শেষে এসে বললেন যে আমাদের এসপি, ডিসি, মানে লক্ষ লক্ষ লোক যাদের ইনভলভ হবে,
এই নির্বাচন প্রক্রিয়ার মধ্যে তাদের ভূমিকাটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। আমি আবারও বলছি, এই গত মানে এটা তো চলতেছে 15-20 বছরের মতো, এই কথাটাই বলছি। তো সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে 126 নিয়ে। সেখানে মানে সরকারি কর্মচারীদের সহায়তা ছাড়া আপনি ইলেকশন করতে পারবেন না, এবং সহায়তাটা কেবলমাত্র অব্লিগেটরি না, এটা ডিউটি হিসেবে নিয়ে ওখানে যদি আরো নতুন করে ওখানে বিধিবিধান সংযুক্ত করা যায়। আর এরপরেও যেটা হয় যে নির্বাচনকালীন সময়ে যে বিভিন্ন অরাজকতা, বিশেষ করে মাসলম্যান, অর্থ, ধর্মান্ধতা, রিউমার, এই যে বিষয়গুলো আছে এইগুলো কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই বিষয়গুলোকে বেশি আলোচনা করা উচিত, এবং সেগুলো করতে হবে রাজনৈতিক দলগুলোর সাথে। অন্যরা হয়তো একটা উপস্থাপন করতে পারে, সেটা গ্রহণ বর্জন কতটুকু করবে রাজনৈতিক, কিন্তু আপনি যদি রাজনৈতিক আর সেই রাজনৈতিক দল যদি বলেন, তাহলে সবচেয়ে বড় স্টেক হোল্ডার ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এই দেশের স্বাধীনতা নেতৃত্বকারী সবচেয়ে বড় দল। এর মধ্যে আপনি যদি মনে করেন না এই আওয়ামী লীগে বাদ দিয়ে অন্যরা মিলে আলোচনা করে এটা কিছু করে ফেলবেন, আমি তো মনে করি না। সেজন্য এইটা মনে রাখতে হবে যে ক্ষমতাসীন দল অলসো পার্ট অফ দা গেম, এবং তাদের যে তাদের যে বক্তব্যটা, তো সেটাও কিন্তু মহামান্য রাষ্ট্রপতিকে কিন্তু রাজ্যের মধ্যে নিতে হবে। নাইলে কিন্তু আপনি যদি বলে যান যে হ্যাঁ অন্যান্য যারা যা বলছে তা দিয়ে এটা সমাধান হয়ে যাবে, আমি অন্তত মনে করি। আমরা আশা করবো যে গত নির্বাচন যেটা সার্চ কমিটির মতো যেভাবে হলো, এর থেকে আরো একটা পরিচালিত এবং আরো গ্রহণযোগ্য, সর্বজন গ্রহণযোগ্য হবে না, এর ভাষায় এটা সর্বজন গ্রহণযোগ্য কাউকে করা যাবে না। অধিক সংখ্যক লোকের সাপোর্ট থাকবে, অধিক সংখ্যক লোকের সম্মতি থাকবে এরকম একটি সার্চ কমিটি, এবং সেই সার্চ কমিটির উপর আমাদের আস্থা রাখতে হবে, এবং তারাই একটা নির্বাচন কমিশন করে দিবে। আবারও বলছি, নির্বাচন কমিশনে ভালো নির্বাচন করতে পারবে না যদি রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা না থাকে। যত ক্ষমতাই আপনি দেন না কেন, এটা ভোট শুরু হওয়ার আগ পর্যন্ত সকাল 8টা পর্যন্ত ক্ষমতা থাকবে। ভোট শুরু হয়ে গেলে পলিটিক্যাল পার্টিগুলোর ইচ্ছার উপর নির্ভর করবে আপনার কত ভালো নির্বাচন হবে, আর এটা কতটা মানে কুলস মুক্ত হবে, ত্রুটি মুক্ত হবে, সবকিছু নির্ভর করবে একেবারে আন্তরিক ভাবে, অর্থাৎ সশরীরে সদল বলে শেষ মুহূর্ত পর্যন্ত নির্বাচনে অবস্থান করা। এটা যদি আপনি না হয়, মাঝখানে যদি কেউ রড়ে ভঙ্গ দেয়, রাতের বেলা, দুপুর বেলা, 10টার দিকে, 11টার দিকে যদি চলে যায় মাঠ খালি করে, সেখানে কিন্তু জায়গা খালি থাকবে না, দুর্বৃত্তরা ঢুকবে, এবং এটা কারো পক্ষে সম্ভব না, এই কোন আইন শৃঙ্খলা পক্ষে রক্ষাকারী বাহিনীর পক্ষে সম্ভব না। যখন ফাঁকা হয়ে যায় ইলেকশন বুথ, সেখানে কেউ যখন থাকে না, এক পক্ষ যখন হয়ে যায়, আরেক মানে প্রতিদ্বন্দ্বীরা যখন থাকে না, তখন রকম বিভিন্ন বুথ এসে এর মধ্যে আসর নেয়। অতএব আপনাকে এইটা নিশ্চিত করতে হবে, এটা সরকারেরও দায়িত্ব, দল যতগুলো আছে সবাই যেন নির্বাচনে অংশগ্রহণ করে এবং শেষ পর্যন্ত নির্বাচনে লড়াইয়ে তারা টিকে থাকে, এটা কিন্তু সরকারেরও দায়িত্ব। কারণ আমরা চাই না যে, আমি আবারও বলছি, আমাদের 14 এবং 18 যে নির্বাচন, এগুলো শতভাগ ত্রুটি মুক্ত হয়নি। এই কারণে কেন হয়নি এটার ব্যাখ্যা দিতে গেলে কিন্তু যারা নির্বাচনে গ্রহণ করেনি তারা, আমাদের হাতে আর সময় নেই, আমরা শেষ করতে হচ্ছে। এই ছিল আজকের মতো জনতন্ত্র গণতন্ত্র। সুপ্রিয় দর্শক, আরো খবর ও বিশ্লেষণ জানতে আপনারা ভিজিট করুন www.news24bd.tv। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকুন।